নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সবার সামনে ভরা আদালতে সে নিজের স্কার্ট তুলে ধরতে বাধ্য হলো। কিন্তু ঠিক তখনই যাকে সে মায়ের মতো শ্রদ্ধা করত সেই গডমাদার সামনে এগিয়ে আসলো সাক্ষ্য দিতে। সে দাবি করলো যে ম্যারি আর পবিত্র নেই। শুধু তাই নয়, যে মানুষটি তার বাড়িতে শিক্ষানবিশ হিসেবে বড় হয়েছে সেও সত্যকে তুচ্ছ করে দিয়ে বলল যে যখনই মনিব বাড়িতে থাকতো না এই তরুণী নিজেই নাকি তার কাছে ধরা দিত। এই দুই সাক্ষীর জঘন্য মিথ্যা ম্যারিকে রাগের শেষ সীমায় নিয়ে গেল। কিন্তু যখন তৃতীয় সাক্ষী সামনে আসলো তখন ম্যারির পুরো শরীর কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছিল সে তাকে খুন করে ফেলবে। এই লোকটাই ছিল সেই পিশাচ যে মাত্র একদিন আগে তার পবিত্রতা কেড়ে নিয়েছিল। আর এই পুরো ট্র্যাজেডির শুরুটা হয়েছিল কিছুকাল আগে তার বাবার ঠিক করা এক বিয়ের সম্বন্ধ থেকে। ম্যারি ছিল এক ধনী কাপড় ব্যবসায়ীর মেয়ে। ছোটবেলা থেকেই সে বিলাসিতা আর স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছে, কিন্তু আভিজাত্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠার নেশায় তার বাবা গোপনে গ্রাফ ফন কেলবার্গোয়ের সাথে একটি বিয়ের কথা পাকাপাকি করে ফেলে। সে কথা দিয়েছিল যে তার মেয়েকে ওই ব্যক্তির অবৈধ সন্তানের সাথে বিয়ে দিবে, কিন্তু তার বাবা জানতো না যে ম্যারি আগে থেকেই অন্য একজনকে ভালোবেসে ফেলেছে। 1 বছরেরও বেশি সময় ধরে ম্যারি ও মিশেল নামের এক দরিদ্র যুবকের সাথে গোপনে দেখা করত, কিন্তু তাদের সম্পর্কটা ছিল সম্মান আর ভালোবাসার। তারা কোনোদিনও সীমানা অতিক্রম করেনি। যেহেতু মিশেল একটা ছোট্ট সরাইখানায় ওয়েটারের কাজ করত, তাই ম্যারি জানতো তার বাবা এই সম্পর্ক কোনোদিনও মেনে নিবে না, আর তাই সে কোনোদিনও এটা প্রকাশ করার সাহস পায়নি। সবার সন্দেহ এড়ানোর জন্য তারা নদীর এক নির্জন বাঁকে দেখা করত, যেখানে খুব কম মানুষই যেত। দিনের পর দিন সেখানে দেখা করতে গিয়ে ম্যারি যে মেয়েটা একদম সাঁতার জানতো না, সে আশ্চর্যজনকভাবে পানিতে দক্ষ হয়ে উঠল। তাদের ভালোবাসা যখন আরো গভীর হলো, ম্যারি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সে তার বাবাকে সবকিছু খুলে বলবে। কিন্তু সে মুখ খোলার আগেই তার বাবা অন্য একজনের হাতে তাকে তুলে দেওয়ার কথা দিয়ে ফেলেছিল। একদিন বাজার করার বাহানা দিয়ে সে গোপনে মিশেলের সাথে দেখা করলো। সে নিজের হাতে বোনা একটা ব্রেসলেট মিশেলের হাতে পরিয়ে দিল এবং কথা দিল যে সে যেভাবেই হোক তার বাবাকে এই সিদ্ধান্ত বদলাতে রাজি করাবে। একদিন যখন ম্যারি দোকানে কাপড় গুছিয়ে রাখছিল, হঠাৎ সে তার পেছনে একটা তীব্র দৃষ্টি অনুভব করলো। যখন সে ঘুরে তাকালো, দেখলো সেই শিক্ষানবিশটা তার দিকে নির্লজ্জভাবে তাকিয়ে আছে। ম্যারি তাকে বকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সে দেখলো তার বাগদত্তার রূপারটা সেখানে হাজির হয়েছে। যদিও সে দেখতে খুব বিনয়ী আর নম্র ছিল, কিন্তু ম্যারি তার প্রতি বিন্দুমাত্র টান অনুভব করলো না। এর কারণ শুধু সে একজন অবৈধ সন্তান ছিল তা নয়, বরং তার চরিত্র আর নৈতিকতা ছিল একদম জঘন্য, যা পুরো শহরের কাছে আর গোপন কিছু ছিল না। রুপার্টাস ম্যারির মুখের অনিচ্ছাকে সরাসরি উপেক্ষা করলো। সে ঘোষণা করলো যে আর মাত্র 4 সপ্তাহ পর তারা স্বামী স্ত্রী হবে, তাই তার আগে তাদের একে অপরকে চিনে নেওয়া উচিত। ম্যারি সোজাসুজি জানিয়ে দিল যে এই বিয়েতে তার আপত্তির কারণ রুপার্টাস নিজে নয়, বরং সে তাকে পছন্দ করে নেয় এবং এটা মেনে নিতে রাজি নয়। এমনকি সে যদি জোর করেও বিয়ে করে, তবে সে কোনোদিনও সেই ভালোবাসা পাবে না যা সে আশা করছে। ম্যারির এই প্রত্যাখ্যান রুপার্টাসকে ক্ষোভ আর জেদে ভরিয়ে দিল। সে বিশ্বাস করত যে যদিও সে একজন অবৈধ সন্তান, তবুও তার শরীরে আভিজাত্যের রক্ত বইছে, আর ম্যারি তো সামান্য এক সাধারণ প্রজা মাত্র। তার শরীর থেকে বের হওয়া সেই শত্রুতার আঁচ পেয়ে ম্যারির মনে হঠাৎ এক কুপ্রভাবের আশঙ্কা জাগলো। ঘটনা সত্যি হলো, পরের দিনই মিশেল তাকে নদীর তীরে দেখা করতে ডাকলো। সে জানালো যে তার এক রক্ষী বন্ধুর কাছ থেকে সে জানতে পেরেছে যে গ্রাফ ফন কেলবার্গো অনেক আগেই দেউলিয়া হয়ে গিয়েছে। তার ওই অভিজাত উপাধি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাবা আর ছেলে মিলে মিথ্যে ঋণের জালে মানুষকে ঠকাচ্ছে। এমনকি তারা একজন বিচারককেও ঘুষ দিয়েছে তাদের এই নোংরা পরিকল্পনা সফল করার জন্য। মেরি শুধু প্রার্থনা করছিল যেন তার বাবা তাদের প্রতারণার শিকার না হয়। কিন্তু বিচারকের মতো ন্যায় বিচারের প্রতীক যেখানে সাক্ষী হিসেবে উপস্থিত, সেখানে অতি চালাক ব্যবসায়ী বাবাও তার সতর্কতা হারিয়ে ফেললেন। সেই বিয়ের চুক্তিতে পরিষ্কার লেখা ছিল যে ম্যারির বাবাকে গ্যারান্টি দিতে হবে যে তার মেয়ের কোনো শারীরিক বা মানসিক খুঁত নেই এবং সে সম্পূর্ণ পবিত্র, অন্যথায় তার সমস্ত সম্পত্তি গ্রাফ ফন কেলবার্গের হয়ে যাবে। এমন অপমানজনক চুক্তিতে ম্যারির বাবা প্রথমে সই করতে চাননি, কিন্তু বিচারক দাবি করলেন যে সাধারণ মানুষের আভিজাত্য বংশে বিয়ের ক্ষেত্রে এটাই নাকি নিয়ম। একদিকে আভিজাত্যের নেশা আর অন্যদিকে একজন বিচারকের উপস্থিতি। তিনি ভাবলেন কোনো সমস্যা হবে না। অবশেষে ম্যারির বাবা সেখানে সই করে দিলেন। এদিকে মিশেল ম্যারিকে বোঝানোর চেষ্টা করছিল যেন তারা দুজনে পালিয়ে যায়, কিন্তু ম্যারি জানালো যে এমনটা করলে তার বাবার সম্মান আর পরিবারের নাম ধুলোয় মিশে যাবে। সে এমন এক পরিকল্পনা করলো যা মনে হলো সব সমস্যার সমাধান করে দিবে। পরিকল্পনাটি ছিল নিজের মৃত্যুর নাটক করা এবং সবাইকে ধোঁকা দেওয়া। শহরের খুব কম মানুষই জানতো যে ম্যারি ভালো সাঁতার কাটতে পারে, তাই সে যদি পানিতে ডুবে যাওয়ার নাটক করে এবং কেউ যদি সেটা সাক্ষী হিসেবে দেখে নিশ্চিত করে, তবে সে মিশেলের সাথে অনেক দূরে পালিয়ে যেতে পারবে। তারা ঠিক করলো পরের দিনই পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং নতুন পরিচয় জীবন শুরু করবে। কিন্তু ঠিক সেই রাতেই ম্যারি বাড়ি ফেরার আগেই একদল রক্ষী হঠাৎ তার দরজায় কড়া নাড়ল। ম্যারির ফুফু সবসময় জানতেন যে ম্যারি কাউকে ভালোবাসে, কিন্তু তিনি তার ভাতিজির চরিত্র সম্পর্কে জানতেন। তিনি বিশ্বাস করতেন ম্যারি বিয়ের আগে কোনোদিনও এমন কিছু করবে না। নিশ্চয়ই কেউ তাকে ইচ্ছা করে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু রক্ষীদের প্রধান কোনো অজুহাত শুনল না। সে দাবি করলো ম্যারির নাকি অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে। সে আরো বলল যে ম্যারি একজন পতিতার মতো দামি গয়নার উপহার গ্রহণ করেছে। ঢুকেই সে তল্লাশি শুরু করলো, আর ঠিক ম্যারির বিছানার নিচ থেকেই এক ব্যাগ ভর্তি গয়না খুঁজে পাওয়া গেল। ম্যারি বাড়ি ফিরতেই কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে
তাকে গ্রেপ্তার করা হলো। তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো এক নোংরা আর স্যাঁতসেঁতে অন্ধকার কারাগারে। সে আতঙ্কে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো এবং রক্ষী প্রধানকে সবকিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সেই লোকটা অন্য রক্ষীদের সেখান থেকে সরিয়ে দিল। এরপর সে ম্যারিকে পশুর মতো টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে গেল এবং জোর করে তার পোশাক ছিঁড়ে ফেললো। ম্যারি যখন আতঙ্কে দিশেহারা, তখন রুপার্টাসের বাড়ির কোচম্যান এবং তাদের পরিবারের সেই শিক্ষানবিশ ভেতরে ঢুকে আসলো। ম্যারি চিৎকার আর বাঁচার লড়াইকে পায়ে মারিয়ে তারা পৈশাচিকভাবে তার পবিত্রতা আর জীবনকে চিরতরে ধ্বংস করে দিল। ম্যারির জীবনটা যখন নরকে পরিণত হচ্ছিল, তখন তার বাগদত্তা রুপার্টাস দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার চোখে মায়ার বদলে ছিল এক হিমশীতল ক্রূরতা। পরের দিন সকালে ম্যারির গডমাদার হাতে এক বালতি পানি নিয়ে সেই অন্ধকার সেলের ভেতরে ঢুকলো। যাকে ম্যারি মায়ের মতো জানতো, তাকে দেখে ম্যারির মনে হলো এবার হয়তো সে বেঁচে যাবে, কিন্তু সে জানতো না যে সেই গডমাদারকেও অনেক আগে ঘুষ দিয়ে কিনে নেওয়া হয়েছে। ম্যারির চোখের পানি আর বিধ্বস্ত মুখ দেখেও তার মনে বিন্দুমাত্র দয়া হলো না। উল্টো সে ম্যারির শরীরের রক্ত পরিষ্কার করে দিল, যাতে তার উপর হওয়া সেই পাশবিক অত্যাচারের কোনো চিহ্নই আর অবশিষ্ট না থাকে। যখন ম্যারির বাবা জানতে পারলো তার মেয়েকে বন্দী করা হয়েছে, সে রাগে ফেটে পড়ে সেখানে ছুটে গেল, কিন্তু মেয়ের সাথে একটা কথা বলার সুযোগটুকু তাকে দেওয়া হলো না। রক্ষী প্রধানের উপর হামলা করার মিথ্যে অভিযোগে সবার সামনেই তলোয়ার দিয়ে তার বাবার বুক ফুঁড়ে দেওয়া হলো। নিজের চোখের সামনে বাবাকে মরতে দেখে ম্যারি নিথর হয়ে তাকিয়ে রইল। সে ছিল একদম অসহায়, করার মতো কিছুই ছিল না তার। এরপর রক্ষীরা তাকে টানতে টানতে আদালতে নিয়ে আসলো বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। সেখানে তার গডমাদার আর সেই বাড়ির শিক্ষানবিশ দুজনেই মিথ্যে সাক্ষী দিল যে ম্যারি চারিত্রিকভাবে অপবিত্র। রুপার্টাসের কোচম্যান তো সত্যকে আরো জঘন্যভাবে ঘুরিয়ে দিল। সে দাবি করলো যে বিচারকের হাতে থাকা সেই প্রজাপতি মার্কা ব্রোচটা নাকি সে ম্যারিকে দিয়েছিল তাদের শারীরিক সম্পর্কে পর উপহার হিসাবে। আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা মিশেল যখন দেখলো তার ভালোবাসার মানুষকে এভাবে অপমান আর কলঙ্কিত করা হচ্ছে, সে নিজেকে ধরে রাখতে পারলো না। সে ভেতরে ছুটে যেতে চেয়েছিল ম্যারিকে বাঁচাতে, কিন্তু তার বন্ধু তাকে শক্ত করে ধরে রাখলো, কারণ এটা ছিল ক্ষমতাধরদের এক বিশাল ষড়যন্ত্র। মিশেল ভেতরে গেলে ম্যারিকে তো বাঁচাতে পারতই না, উল্টো তাকেও হয়তো মরতে হতো। শেষ পর্যন্ত ম্যারিকে ব্যভিচার আর পতিতাবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হলো। তাকে কনস্ট্যান্স শহর থেকে চিরতরে নির্বাসিত করার আদেশ দেওয়া হলো। শুধু তাই নয়, যেহেতু সে বিয়ের আগেই অপবিত্র হয়েছে বলে প্রমাণিত হয়েছে, তাই চুক্তির শর্ত অনুযায়ী তার পরিবারের সমস্ত সম্পত্তি গ্রাফ ফন কেলবার্গের নামে লিখে দেওয়া হলো। ম্যারির বাবা মারা গিয়েছিল বলে বিচারক তাকে একটা করুণার পথ দেখালো। সে বলল, ম্যারি যদি মঠে গিয়ে সন্ন্যাসিনী হয়ে সারা জীবন পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তবে তাকে নির্বাসন থেকে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু ঠিক তখনই ম্যারি নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। মাথা উঁচু করে সে দৃপ্ত কণ্ঠে জানালো যে সে নির্দোষ এবং সে কোনোদিনও তাদের এই অন্যায়ের কাছে মাথা নত করবে না। সে বলল, এই শহর যে তাকে এত যন্ত্রণা আর অপমান দিয়েছে, একদিন সে ঠিকই এখানে ফিরে আসবে। একসময়ের অভিজাত সেই তরুণী যাকে ফাঁসানো হলো, পাশবিকভাবে লাঞ্ছিত করা হলো, যার সবকিছু কেড়ে নেওয়া হলো, তাকে নির্বাসনের আগে জনসম্মুখে চাবুক মারার আদেশ দেওয়া হলো। শাস্তির দায়িত্বে থাকা রক্ষী প্রধানও ছিল ঘুষখোর। একজন রক্ষীহীন নারীর ওপর সে পুরুষের চেয়েও দ্বিগুণ শক্তি দিয়ে চাবুক মারতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল 50টা চাবুকের ঘা দিয়ে ম্যারিকে মেরেই ফেলা। চাবুকের প্রতিটি আঘাতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ম্যারির ফুফু যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল। মিশেল চিৎকার করে ম্যারির কাছে যেতে চাইল, কিন্তু ভাগ্য ভালো তার বন্ধু তাকে আবারও থামিয়ে দিল। অবশেষে যখন শেষ চাবুকটা মারা হচ্ছিল, রক্ষী প্রধান দেখলো ম্যারি তখনও যন্ত্রণায় চিৎকার করার শক্তি রাখে। তাই সে তার পুরো শক্তি দিয়ে শূন্যে লাফিয়ে উঠে ম্যারির রক্তাক্ত পিঠে শেষ আঘাতটা করলো। শাস্তি শেষে রক্ষীরা চলে গেলে মিশেলের সেই রক্ষী বন্ধু দ্রুত প্ল্যাটফর্মে উঠে ম্যারির বাঁধন খুলে দিল। তাকে আদেশ দেওয়া হয়েছিল ম্যারিকে শহরের বাইরে রেখে আসার জন্য, কিন্তু যখন তারা একটা নদীর বাঁকে পৌঁছালো, ম্যারি তাকে অনুরোধ করলো যেন তাকে সেখানে নামিয়ে দেওয়া হয়। বন্ধুটি ভাবলো হয়তো সে নিজেকে একটু পরিষ্কার করে নিতে চায়, তাই সে ভদ্রতার খাতিরে মুখ ফিরিয়ে নিল। কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে ম্যারি সেই নদীর উত্তাল পানির মধ্যে একদম উধাও হয়ে গেল। মিশেল যখন শুনলো যে ম্যারি পানিতে ভেসে গিয়েছে, সে কিছুতেই বিশ্বাস করতে পারলো না, কারণ সে জানতো ম্যারি মাছের মতোই ভালো সাঁতার জানে। সে পাগলের মতো সেই নদীর তীরে গিয়ে চিৎকার করতে থাকলো, যেখানে তারা একসময় খেলতো, কিন্তু তার ভালোবাসা আর ফিরে আসলো না। খুব দ্রুত ম্যারির মৃত্যুর খবর রুপার্টাসের কাছে পৌঁছে গেল, যে লোকটা ম্যারির জীবন তছনছ করে দিয়েছিল। সে মনে মনে ভয় পাচ্ছিল যে ম্যারি হয়তো কোনোদিন প্রতিশোধ নিতে ফিরে আসবে, কিন্তু এখন সে নিশ্চিন্ত হলো। তবে সে কল্পনাও করতে পারেনি যে 50টা চাবুকের আঘাত আর নদীর নোনা পানিতে ক্ষতবিক্ষত হওয়ার পরেও ম্যারি তার শেষ নিঃশ্বাসটুকু আঁকড়ে ধরে বেঁচেছিল। বেঁচে থাকার অদম্য জেদ নিয়ে সে সাঁতরে ওপারে গিয়ে পৌঁছালো। নিজের হাত দিয়ে শরীরটাকে টেনে টেনে সে রাস্তার ধারে নিয়ে আসলো। ভাগ্যক্রমে সেখান দিয়ে একটা যাযাবর কাফেলা যাচ্ছিল। কাফেলার একজন মহিলা সবার অমত থাকা সত্ত্বেও মৃতপ্রায় ম্যারিকে তার গাড়িতে তুলে নিল। রাত নামলে তারা মরুপ্রান্তরের মতো নির্জন জায়গায় তাঁবু ফেললো। সেই মহিলার একগুঁইমির কারণেই ম্যারি শেষ পর্যন্ত চিকিৎসা পেল। মহিলার যত্নে আর মলম লাগানোর পর ধীরে ধীরে ম্যারির জ্ঞান ফিরতে শুরু করলো, কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথেই সেই ভয়াবহ যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো ঢেউয়ের মতো তার মনে আছড়ে পড়লো। এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল হলো প্রতিশোধের আগুন। এভাবেই দীর্ঘ 3 সপ্তাহ ধরে ম্যারি সেই কাফেলার গাড়িতে করে ঘুরে বেড়ালো। এই সময়ের মধ্যে তার পিঠের ক্ষতগুলো প্রায় সেরে আসলো, শুধু রয়ে গেল কিছু ভয়াবহ দাগ। সে জানতে পারলো যে মহিলা তাকে বাঁচিয়েছিল তার নাম ছিল ম্যাডেলিন। ম্যাডেলিন তাকে পরিষ্কার হতে সাহায্য করার পর তার হাতে এক সেট নতুন পোশাক তুলে দিল। ঠিক তখনই ম্যারি খেয়াল করলো যে শুধু তাকে দেওয়া পোশাকই নয়, বরং সেখানে থাকা সবার
সবার পোশাকেই হলুদ ফিতা বাঁধা রয়েছে। সে বুঝতে পারলো তাকে একদল যৌনকর্মী বা গণিকা বাঁচিয়েছে। ম্যারি লজ্জিত হলো না ঠিকই, কিন্তু সে ম্যাডেলিনকে পোশাকগুলো ফেরত দিয়ে দিল। সে পরিষ্কার জানিয়ে দিল যে সে এই পথে পা বাড়াবে না। কিন্তু ম্যাডেলিন খুব ঠান্ডা গলায় উত্তর দিল সে চাইলে তার সেই পুরনো নোংরা জেলখানার কয়েদি পোশাক পরে থাকতে পারে, তবে বেশি সময় লাগবে না মানুষের চোখে পড়তে। ম্যারি জানতো যদি রুপার্টাস কোনোভাবে জানতে পারে যে সে বেঁচে আছে, তবে সে অবশ্যই তাকে মারার জন্য লোক পাঠাবে। অনেকক্ষণ দ্বিধা আর লড়াই করার পর অবশেষে সে সেই হলুদ ফিতা বাঁধা পোশাকটা পরে নিল, কারণ এই কাফেলায় দিনের পর দিন মাগনা খেয়ে সে বেঁচে থাকতে পারবে না। আর বাঁচার জন্য তার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে নিজেকে সঁপে দিল পুরুষদের সেই কামাতুর দৃষ্টির সামনে, এমনকি তার পেটের ভেতর থেকে ঘেন্নায় বমি আসলেও। সে সেই কুরুচিপূর্ণ হাতগুলোকে নিজের শরীরের সীমানা পার হতে দিল। এইসব সহ্য করার পেছনে তার একটাই উদ্দেশ্য ছিল, প্রতিশোধের এক অটল জেদ। এভাবেই হানা ছদ্মনাম নিয়ে ম্যারি সেই দলে যোগ দিল যারা শরীর বিক্রি করে বেঁচে থাকতো। যেহেতু তাদের দামি ঘোড়া কেনার সামর্থ্য ছিল না, তাই তারা দুটো ছাগল আর নিজেদের দুর্বল শরীরের ওপর ভর করে সেই গাড়ি টেনে নিয়ে যেত। এক শহর থেকে অন্য শহরে ঘুরতে ঘুরতে সামান্য কিছু উপার্জনের জন্য তারা নিজেদের নিংড়ে দিত। একসাথে থাকার সময় ম্যারি জানতে পারলো যে ম্যাডেলিন আসলে নিজের ইচ্ছাতেই এই দলে যোগ দিয়েছে। কয়েক বছর আগে তার নিজের বাবা মা তাকে এক বস্তা আটার বিনিময়ে এক দালালের কাছে বিক্রি করে দিয়েছিল। সেই দালাল তাকে লাঞ্ছিত করার পর টাকা উপার্জনের জন্য বাধ্য করেছিল, কারো অধীনে বন্দী হয়ে থাকার চেয়ে। ম্যাডেলিন এক রাতে সেখান থেকে পালিয়ে আসে। যদিও সমাজ তাকে ঘৃণা করত, কিন্তু অন্তত আগে চেয়ে তার মনটা এখন স্বাধীন ছিল। 3 দিন আর 3 রাত লম্বা ভ্রমণের পর তারা অবশেষে এক নতুন শহরে এসে পৌঁছালো। এর মানে হলো ম্যারির জীবনে সম্পূর্ণ এক ভিন্ন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাজারের ভিড়ে সে ম্যাডেলিনের ঠিক পেছনে লেপ্টে থাকলো। তার পুরো শরীর আতঙ্কে আর অস্বস্তিতে কাঁপছিল। ম্যাডেলিন তাকে ফিসফিস করে বলল তাকে কথা বলতে হবে, নইলে পুরুষরা তাকে নোটিশও করবে না। ম্যারি যখন ভয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিল, ম্যাডেলিন তাকে এক তরুণ সৈনিকের সামনে ধাক্কা দিয়ে এগিয়ে দিল পেছনে থাকা সেই সাধারণ তাঁবুটার ভেতর। ম্যারি অবশেষে সেই চরম ধাপটি পার করলো। সে মনে মনে কল্পনা করছিল সামনে থাকা এই মানুষটি হয়তো তার প্রিয় মিশেল, কিন্তু সে মনে মনে জানতো যে তাদের মাঝখানে আর কোনোদিন কিছু হওয়া সম্ভব নয়। ঠিক এই মুহূর্তে সে জানতো না যে যাকে সে এই জীবনে আর কোনোদিন দেখবে না বলে ভেবেছিল, সেই মানুষটি খুব শীঘ্রই তার সামনে আসতে চলেছে। এদিকে মিশেল কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ম্যারি ডুবে মারা গিয়েছে। সে প্রতিদিন সেই নদীর তীরে গিয়ে তাকে খুঁজতো। একদিন সে হঠাৎ কাউকে পানিতে ভাসতে দেখলো। সে দ্রুত সেখানে ঝাঁপিয়ে পড়লো এবং উদ্ধার করলো এক ছোট্ট ছেলেকে, যে ছিল কাউন্ট প্যালাটাইনের একমাত্র সন্তান। ছেলের জীবন বাঁচানোর পুরস্কার হিসেবে কাউন্ট তাকে তার বিশেষ বাহিনীর একজন উচ্চপদস্থ সৈনিক হিসেবে যোগ দেওয়ার সুযোগ দিল। একদিন এক নতুন সৈনিক মিশেলের সামনে এসে গর্ব করে বলতে লাগলো যে সে অবশেষে একজন সত্যিকারের পুরুষ হয়েছে। সে বলল সেই মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী আর মার্জিত একজন যৌনকর্মী, অন্য সবার চেয়ে আলাদা। সে মিশেলকে বলল সুযোগ পেলে সে যেন একবার হনার সাথে দেখা করে। সেই সৈনিকটি ছিল ম্যারির প্রথম খদ্দের, কিন্তু ছদ্মনাম হওয়ার কারণে মিশেলের মনে কোনো খটকা লাগলো না, কারণ তার হৃদয়ে শুধুমাত্র ম্যারির নাম খোদাই করা ছিল। একই সময়ে ম্যাডেলিনের শরীরের পুরনো ক্ষতগুলো দেখে ম্যারি ভয় পেয়ে গেল। সে জিজ্ঞেস করলো যদি কোনো খদ্দের তাকে আঘাত করার চেষ্টা করে তবে সে কি করবে। ম্যাডেলিন একটা দীর্ঘশ্বাস ফেলে তার হাতে একটা খঞ্জর বা ড্যাগার তুলে দিল। তারপর দলের সবচেয়ে অভিজ্ঞ মহিলার কাছে ম্যারিকে পাঠালো সেটি চালানো শিখতে। প্রথমে ম্যারি সেটাকে সুইয়ের মতো করে ধরছিল, এমনকি একটা শুকরের চামড়া ফুলে দেওয়ার শক্তিও তার ছিল না। কিন্তু সেই মহিলার নির্দেশে সে ধীরে ধীরে নিজের পুরো শক্তি প্রয়োগ করতে শিখলো, যেন তার বুকের সমস্ত ঘৃণা সে সেই মাংসের টুকরোটার ওপর ঢেলে দিচ্ছে। মহিলাটি তাকে সাবধান করে দিল যে সে শুধু একটাই সুযোগ পাবে, তাকে সরাসরি আক্রমণকারীর উরুর ভেতরের দিকে আঘাত করতে হবে, যাতে রক্তক্ষরণে সে সাথে সাথে মারা যায়। এরপর সে তার পকেট থেকে এক অজানা তরল বের করে ম্যারিকে দিল। সে বলল প্রতিবার কোনো খদ্দেরের কাছে যাওয়ার আগে যেন সে 3 ফোঁটা এটা খেয়ে নেয়, এতে তার মস্তিষ্ক ঘোলাটে হয়ে যাবে। সে বুঝতে পারবে না তার সামনে কে আছে বা তার সাথে কি হচ্ছে। সেই ওষুধটা লুকিয়ে রেখে ম্যারি সারা রাত জেগে নিজের জন্য এক বিশেষ পোশাক তৈরি করলো। তার লক্ষ্য ছিল বেশি খদ্দের টানা আর বেশি টাকা জমানো। একদিন সেই কাফেলা অন্য এক ছোট শহরে পৌঁছালো। প্রত্যাশা মতোই ম্যারি তার সেই বিশেষ পোশাকে এক পুরুষকে আকৃষ্ট করলো। সে তার পানীয়তে সেই ওষুধের 3 ফোঁটা মিশিয়ে দিয়েছিল, কিন্তু সে পান করার আগেই সেই লোকটা কাপটা কেড়ে নিল এবং তাকে নিষ্ঠুরভাবে গাড়ির ওপর চেপে ধরলো। লোকটা তার মুখ শক্ত করে চেপে ধরলো যাতে সে চিৎকার করতে না পারে। এই মুহূর্তটা ম্যারিকে আবার সেই পুরনো পাশবিক স্মৃতি মনে করিয়ে দিল। ঠিক তখনই সে লোকটার হাতে জোরে কামড় দিল এবং নিজেকে মুক্ত করলো। লোকটা রেগে গিয়ে তাকে মারতে আসলো, কিন্তু ঠিক সময় ম্যাডেলিন সেখানে হাজির হলো। সে নিজেকে অফার করে পরিস্থিতি সামলে নিল। লোকটা তখন রাগে সেখান থেকে চলে গেল, কিন্তু ম্যাডেলিন ম্যারির ওপর রেগে গেল, লোকটাকে কামড় দেওয়ার জন্য নয়, বরং সেই ওষুধটা ব্যবহার করার জন্য। ম্যারি বুঝতে পারলো ম্যাডেলিন আসলে মন থেকে তার ভালো চায়, তাই সে লুকিয়ে সেই ওষুধের বোতলটা ফেলে দিল। সে ঠিক করলো সে এখন থেকে প্রতিটি যন্ত্রণার মুহূর্তকে সজাগ মস্তিষ্কে মোকাবেলা করবে। একদিন সেই কাফেলা আরো এক নতুন শহরে পৌঁছালো। বাজারে সেই পরিচিত কাপড়ের স্তূপ দেখে ম্যারির মনে হলো তার যেন যুগ পার হয়ে গিয়েছে। এখন সবার চোখে সে স্রেফ এক ঘৃণ্য পতিতা মাত্র। কেউ কল্পনা করতে পারবে না যে সে একসময় বড় কাপড় ব্যবসায়ী মেয়ে ছিল। ঠিক তখনই সে পাশে এক মহিলাকে কাপড়ের দরদাম করতে দেখলো। মহিলার হাতে হলুদ ফিতা দেখে ম্যারি বুঝলো সেও একই পেশায় আছে, অথচ তার চালচলন আর পোশাক ছিল একদম রাজকীয় ধাঁচের। কাপড়ের ব্যাপারে ম্যারির দীর্ঘদিনের অভিজ্ঞতা আর গভীর জ্ঞান থাকার কারণে সে দেখা মাত্রই বুঝতে পারলো যে বিক্রেতা মহিলাটিকে ঠকাচ্ছে।
সে ঠিক সময়ে এগিয়ে গিয়ে জালিয়াতিটা ধরে ফেলল এবং মহিলাটিকে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দিল। ম্যারির এই সাহায্যে কৃতজ্ঞ হয়ে মহিলাটি তাকে রাজকীয় এক ভোজ খাওয়ালো এবং ম্যারির সব প্রশ্নের উত্তর দিল। মহিলাটি বুঝিয়ে বলল যে সে আসলে স্রেফ একজন গণিকা নয়, বরং সে একজন উঁচু স্তরের সঙ্গী বা রক্ষিতা। এমনও মানুষ আছে যারা তার সাথে শুধু একটি রাত কাটানোর জন্য নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দিতে রাজি। কিন্তু এটাই সব নয়, কারণ কেউ যদি যথেষ্ট অসাধারণ আর মার্জিত হতে পারে তবে সে রাজার বিছানা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। বক্তা হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেনি, কিন্তু ম্যারি প্রতিটি শব্দ তার হৃদয়ে গেঁথে নিল। এই কথাগুলো ম্যারির ভেতরকার হারিয়ে যাওয়া সত্তাকে মুহূর্তেই জাগিয়ে তুলল। সে বুঝতে পারল যে যদি সে প্রতিশোধ নিতে চায় তবে তাকে আরো উঁচুতে উঠতে হবে এবং আরো শক্তিশালী কোনো মানুষের আশ্রয় আর সমর্থন খুঁজে নিতে হবে। হঠাৎ সেই মহিলা খেয়াল করলো যে একদল সাধারণ যৌনকর্মী একজন সামরিক কর্মকর্তার চারপাশে ভিড় জমিয়েছে। তাঁবুটার উপরে থাকা প্রতীক দেখে বোঝা যাচ্ছিল যে এটি কোনো এক কাউন্টের অস্থায়ী ক্যাম্প। ভিড়ের পাশ দিয়ে যাওয়ার সময় ম্যারি শুনতে পেল যে সেই কর্মকর্তা বলছেন, এই নোংরা পতিতাগুলো কোনো অভিজাত দরবারে প্রবেশের যোগ্যই নয়। ঠিক তখনই ম্যারি পুরো পরিস্থিতিটা বুঝতে পারল। আসলে কাউন্টেস বর্তমানে গর্ভবতী ছিলেন, আর তাই তিনি নিজে থেকেই তার স্বামীর জন্য একজন সঙ্গী বা রক্ষিতা নির্বাচন করছিলেন, যাতে স্বামীর ভালোবাসা অটুট থাকে, ভবিষ্যতে যাতে কোনো আবেগীয় টানা পড়েন বা ঝামেলা না হয়। সেজন্য তিনি একজন যৌনকর্মীকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই খবর শোনার পর অনেক মহিলাই সেখানে আবেদন করতে ছুটে গেল। ম্যারি জানতো যে এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে পারে না, কারণ কাউন্টের কাছাকাছি যাওয়া মানেই হলো প্রতিশোধের আরো এক ধাপ কাছে এগিয়ে যাওয়া। সে তার মুখের ধুলোবালি মুছে ফেললো, ম্যারিলিনের দিকে ফিরে তাকালো এবং বলল যে তাকে এটা চেষ্টা করতেই হবে। ম্যারিলিন তাকে বাঁচিয়েছিল আর এই দল তাকে আশ্রয় দিয়েছিল বলে সে কৃতজ্ঞ, কিন্তু এই জীবন চালিয়ে গেলে সে কোনোদিনও প্রতিশোধ নিতে পারবে না। ম্যারি মাথা উঁচু করে সেই কর্মকর্তার সামনে গিয়ে দাঁড়ালো এবং আত্মবিশ্বাসের সাথে বলল যে তারা যা খুঁজছে সে ঠিক তেমনই একজন। তার চলন বলন আর চেহারা বাইরের অন্য সাধারণ মেয়েদের চেয়ে একদম আলাদা ছিল, আর তাই তাকে তাঁবুর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তাঁবুর ভেতরে ঢোকার সাথে সাথেই কর্মকর্তা তাকে পোশাক খুলতে আদেশ দিল, যাতে তার শরীরে কোনো খুঁত আছে কিনা তা পরীক্ষা করা যায়। যখন সে এগোতে যাবে ঠিক তখনই পর্দার পেছন থেকে একটি হাত সংকেত দিয়ে তাকে পিছিয়ে যেতে বলল। পোশাক খোলার সময় ম্যারি পর্দার ওপাশে থাকা মানুষটির কাছে নিজের পরিচয় দিল হানা হিসেবে। সে জানালো যে তার মধ্যে পুরুষদের কাঙ্ক্ষিত কমনীয়তা আর তাদের পছন্দের ব্যক্তিত্ব দুটোই আছে। তার এই স্থিরতার নিখুঁত শরীরের গঠন দেখে পর্দার ওপাশে থাকা কাউন্টেস পরিষ্কারভাবে মুগ্ধ হলেন। কাউন্টেস ধীরে ধীরে ম্যারির কাছে এগিয়ে আসলেন এবং তার চুলের একটি গোছা হাতে নিলেন। আশ্চর্যজনকভাবে কোনো বাজে গন্ধের বদলে সেখান থেকে এক মৃদু আর স্নিগ্ধ সুবাস আসছিল। তার উজ্জ্বল আর সুগন্ধি চুল দেখে বোঝা যাচ্ছিল যে সে একজন সুস্থ আর পরিচ্ছন্ন নারী। ম্যারি যখন তাঁবু থেকে বেরিয়ে আসছিল তখন সে হঠাৎ বাইরে ম্যাডেলিনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। অনেক ভেবেচিন্তে ম্যাডেলিনও একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে বিশ্বাস করত যে ম্যারির সাথে গেলে হয়তো তার জীবনটাও পুরোপুরি বদলে যেতে পারে। ম্যারি তাকে কাউন্টেসের সামনে নিয়ে গেল এবং শর্ত দিল যে ম্যাডেলিনকে সাথে নিলেই কেবল সে যেতে রাজি আছে। যদিও এই অনুরোধটা বেশ দুঃসাহসিক ছিল, কিন্তু এটি শুনে কাউন্টেস হঠাৎ করেই হেসে দিলেন। আর এভাবেই ম্যারি তার লক্ষ্যে সফল হলো এবং কাউন্টেসের পালকিতে চড়ে বসলো। তার চোখের সামনে অবশেষে প্রতিশোধের এক উজ্জ্বল আশা ফুটে উঠল। শহরে ফেরার পথে কাউন্টেস তাকে বারবার সতর্ক করে দিলেন যেন সে তার স্বামীকে ভালোবাসার জালে না জড়ায় এবং তার সাথে খুব বেশি কথা না বলে। তিনি মনে করিয়ে দিলেন যে ম্যারির ভূমিকা শুধুমাত্র একজন সঙ্গী হিসেবেই সীমাবদ্ধ। ঠিক সেই মুহূর্তে তাদের কাফেলা একদল সৈনিকের চেকপয়েন্টের সামনে এসে থামলো, আর সেই দলের নেতৃত্বে ছিল স্বয়ং মিশেল। কাউন্টের ছেলেকে বাঁচানোর পর থেকে মিশেলের পদোন্নতি ঘটছিল দ্রুতগতিতে। সে এখন একজন ক্যাপ্টেন এবং কনস্ট্যান্স শহরের যাতায়াতের রাস্তাগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। যেহেতু সামনের রাস্তায় তখনও টহল দেওয়া হয়নি আর রাত নেমে আসছিল, তাই সে কাউন্টেসকে সেখানেই তাঁবু ফেলার পরামর্শ দিল। সে কথা দিল যে ভোরে সে নিজে পুরো কনভয়টিকে শহরে পৌঁছে দিবে। সেই অতি পরিচিত কণ্ঠস্বর শুনে পালকির ভেতরে থাকা ম্যারি এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সে কি কোনো স্বপ্ন দেখছে এটা নিশ্চিত হওয়ার জন্য সে পালকি থেকে নিচে নামলো। সে যা দেখলো তাতে তার বুক কেঁপে উঠলো। সে দেখলো সত্যিই মিশেল দাঁড়িয়ে আছে, যাকে সে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। কিন্তু সে সামনে এগিয়ে নিজের পরিচয় দিল না, বরং ভয় আবার পালকির ভেতর লুকিয়ে পড়লো। তবে রাত নামলে সে সাহসে ভর করে মিশেলের দিকে এগিয়ে গেল। ম্যারি নিজেকে শক্ত করে তার হাত তুললো তাকে থামানোর জন্য এবং জানালো যে সে আর সে আগের ম্যারি নেই যাকে সে চিনত। সে অনুরোধ করলো মিশেল যেন কাউকে না বলে যে সে এখনো বেঁচে আছে। মিশেল ম্যারির হাতের সেই হলুদ ফিতার দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ম্যারি একজন পতিতা হয়ে গিয়েছে। ম্যারি নিজেকে খুব উদাসীন দেখানোর ভান করলো এবং বলল যে তাকে কাউন্টেস কিনে নিয়েছেন এবং সে এখন কাউন্টের রক্ষিতা। সে জানালো শুধুমাত্র কাউন্টের ওপর ভর করেই সে তার হারিয়ে যাওয়া মর্যাদা ফিরে পেতে পারে। সে মিশেলকে বলল যেন সে কোনো এক পবিত্র আর ভালো মেয়েকে বিয়ে করে জীবন সাজিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে অন্য সৈনিকরা কাছে চলে আসলো, আর সেই সুযোগে ম্যারি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু তার চোখের পানি বলে দিচ্ছিল যে তার হৃদয় কতটা যন্ত্রণা আর হাহাকার লুকিয়ে আছে। পুরো একদিন ভ্রমণের পর কনভয়টি অবশেষে কাউন্টের দুর্গে ফিরে আসলো। কাউন্ট নিজে ফটকের সামনে এসে তার স্ত্রীকে অভ্যর্থনা জানালেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা আর আদর লুকানো সম্ভব ছিল না, কিন্তু যখনই তার নজর পালকির ভেতরে থাকা ম্যারির ওপর পড়লো তার চোখ সাথে সাথে উজ্জ্বল হয়ে উঠলো। কাউন্টেস তাকে জিজ্ঞেস করলেন যে মেয়েটিকে তার পছন্দ হয়েছে কি না, যদিও কাউন্ট কোনো উত্তর দিলেন না, কিন্তু তার ঠোঁটের কোণের সেই হাসিটা তার স্ত্রীকে গভীর যন্ত্রণায় বিদ্ধ করলো। তিনি আদেশ দিলেন যেন ম্যাডেলিনকে দুর্গের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেই রাজকীয়ভাবে সাজানো ঘর দেখে ম্যাডেলিনের মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু সেই ঘরটা তার জন্য ছিল না, ওটা ছিল শুধুমাত্র ম্যারির জন্য। ম্যাডেলিনের কাজ ছিল দুর্গের সুতাকাটার ঘরে কাজ করা। সবাই চলে যাওয়ার পর কাউন্টেস ম্যারির হাতে একটি গোলাপ সুগন্ধির বোতল তুলে দিলেন। তিনি বললেন যেন গোসলের পর ম্যারি এটি ব্যবহার করে, কারণ তার স্বামী সুবাস খুব পছন্দ করেন। ঠিক সেই মুহূর্তে কাউন্টের ভাই
ভাই জডোকাস হঠাৎ দরজায় কড়া নাড়ল। সে জানালো যে গ্রাফ ফন কেইলবার্গো একটি চিঠি পাঠিয়েছে, যেখানে সে এই দুর্গের মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছে। গ্রাফ ফন কেইলবার্গো নামটা শোনার সাথে সাথে ম্যারির কানে যেন ধারালো তলোয়ার বিঁধল। সে কল্পনাও করতে পারেনি যে এখানে এসেও তাকে তার শত্রুর নাম শুনতে হবে। আসলে 100 বছর আগে এই দুর্গটি ছিল বন জঙ্গলে ঘেরা এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ মাত্র। একটি জুয়া খেলায় গ্রাফ ফন কেইলবার্গের বাবা এই জমিটি কাউন্টের দাদার কাছে হেরে গিয়েছিলেন। এখন এটি একটি বিশাল দুর্গে পরিণত হয়েছে, যার ভাড়া থেকে প্রচুর আয় হয়। আর ঠিক এ কারণে গ্রাফ ফন কেইলবার্গো আর তার ছেলের লোভ এই দুর্গের ওপর পড়েছে। ম্যারিকে ফাঁসিয়ে আর তার বাবাকে মেরে ফেলার পর তারা আবিষ্কার করেছিল যে ম্যারির বাবা আসলে ততটা ধনী ছিলেন না যতটা তারা ভেবেছিল। যেটুকু সম্পত্তি তারা হাতিয়ে নিয়েছিল তাও খুব দ্রুত উড়িয়ে দিল। এখন কোনো টাকা না থাকায় তারা কাউন্টকে লক্ষ্য বানালো। এমনকি তারা জাল দলিলও তৈরি করে দুর্গটি দখল করার ফন্দি আঁটলো। যেহেতু আসল দলিলও কাউন্টের কাছে ছিল, তাই রুপার্টাস তার বাবাকে বুদ্ধি দিল যে শুধুমাত্র সেই আসল দলিলটা ধ্বংস করে দিলেই কাজ হবে। রুপার্টাস একসময় কাউন্টের ভাই জডোকাসের সাথে পড়াশোনা করেছিল। সে জানতো যে জডোকাস পৈতৃক কোনো সম্পত্তি পায়নি, বরং তার ভাই তাকে জোর করে গির্জার পাদ্রী বানিয়ে দিয়েছে যাতে সে পরিবারের জন্য প্রার্থনা করতে পারে। জডোকাস সবসময় নীরবে সবকিছু সহ্য করে আসছিল, যেখানে তাকে তার ভাইয়ের আদেশের ভৃত্যের মতো গণ্য করা হতো। রুপার্টাস দুই ভাইয়ের এই তিক্ত সম্পর্ককে কাজে লাগিয়ে জডোকাসের মাধ্যমে সেই দলিল চুরি আর ধ্বংস করার পরিকল্পনা করলো। এদিকে গ্রাফ ফন কেইলবার্গের নাম শুনে ম্যারি বিচলিত হলেও সে নিজেকে সামলে নিয়ে গোসল শেষ করে গোলাপের সুবাস মেখে ধীরস্থিরভাবে কাউন্টের ঘরে গেল। অন্তরঙ্গ মুহূর্তের ফাঁকে সে খুব কৌশলে কাউন্টের কাছ থেকে তথ্য বের করতে লাগলো। সে জানতে পারলো যে আসলেও জমি নিয়ে গ্রাফ ফন কেইলবার্গের সাথে তার বিরোধ চলছে। সুযোগ বুঝে ম্যারি প্রস্তাব দিল যে সে হয়তো তাকে সাহায্য করতে পারে এবং কেইলবার্গো বাবা ছেলেকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে। কিন্তু কাউন্ট বলল যে এসব বিষয় সবসময় তার স্ত্রী দেখাশোনা করেন, সে এতে নাক গলায় না এবং জড়াতেও চায় না। ম্যারি বুঝতে পারলো যে সে যার আশ্রয় নিয়েছে সেই কাউন্ট আসলে স্রেফ এক ভোগবিলাসী শৌখিন পুরুষ মাত্র, যার সব পারিবারিক কাজ কাউন্টের সামলান। আর কোনো উপায় না পেয়ে সে জডোকাসের দিকে নজর দিল। ম্যারি প্রার্থনার বাহানা করে জডোকাসের কাছে গেল। চোখভরা জল নিয়ে সে তার অতীতের যন্ত্রণার কথা শোনালো, যার প্রতিটি শব্দ ছিল তার হৃদয়ের গভীর থেকে আসা। কিন্তু এরপর সে ইচ্ছা করেই অসহায় সাজার ভান করলো। সে বলল যে এই শহর এখন গুপ্ত বিপদে ভরে গিয়েছে, আর জডোকাস যদি তার রক্ষক হওয়ার কথা দেয় তবে সে বিনিময়ে তাকে বড় পুরস্কার দিবে। ঠিক যখন জডোকাস কিছু বলতে যাবে তখনই দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খোলা হলো। কাউন্টেস অত্যন্ত কঠোর ভাষায় ম্যারিকে সতর্ক করে দিলেন যেন সে আর কোনোদিন জডোকাসের কাছে না আসে। তিনি জানালেন এই ছোট্ট চ্যাপেল বা গির্জাটি শুধুমাত্র তার একার জন্য খোলা। শীঘ্রই কাউন্টেসের সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো। অন্যান্য পরিচারিকাদের মতো ম্যারিও পানি বহনের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু কুয়া থেকে বালতি তুলে যেই সে পেছনে ঘুরলো, হঠাৎ সে তার আজন্ম শত্রু রুপার্টাসকে দেখতে পেল। মনে হলো রুপার্টাসও তাকে লক্ষ্য করেছে। যদিও সে জানলো যে মেয়েটির নাম হানা, তবুও তার মনে সন্দেহ জাগলো যে এটি কি সেই ম্যারি যাকে সে চিনত। তবে তার এখন প্রধান লক্ষ্য ছিল কাউন্টের সাথে জমির মালিকানা নিয়ে আলোচনা করা। গ্রাফ ফন কেইলবার্গের চালবাজি ম্যারি আগেই দেখেছিল, তাই সে সরাসরি সামনে না গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের কথাবার্তা আড়ি পেতে শুনতে লাগলো। প্রত্যাশা মতোই রুপার্টাস পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। সে আগেভাগে একটি জাল দলিলও তৈরি করেছিল এবং সেটাকে পুরনো দেখানোর জন্য নানা কারসাজি করেছিল। সে যদি কোনোভাবে কাউন্টের কাছ থেকে আসল দলিলটা হাতিয়ে নিতে পারে তবে সে এই জাল দলিলও দিয়ে দুর্গের দাবি করবে। সে ইচ্ছা করে কাউন্টকে উস্কানি দিয়ে বলল যে সে বিশ্বাসই করে না কোনো আসল দলিলও আছে, যদি না সেটা প্রমাণ দেখানো হয়। নির্বোধ আর বদমেজাজি কাউন্ট ঠিক সেই ফাঁদে পা দিল। সে সবার সামনে গুরুত্বপূর্ণ কাগজ রাখার লোহার সিন্দুকটি খুললো এবং সেই পুরনো হলদেটে দলিলটি বের করে দেখালো। রুপার্টাস দলিলটি পরীক্ষা করে ক্ষমা চাওয়ার ভান করলো। সে বলল তার বাবা আসলে জেদি হয়ে গিয়েছিল এবং পরিস্থিতি বুঝতে পারেনি, সে বাড়ি ফিরে তাকে সব বুঝিয়ে বলবে। কাউন্ট ভাবলো ঝামেলা মেটে গেল। কিন্তু রুপার্টাস চলে যাওয়ার পর কাউন্টের নিজের ভাই গোপনে রুপার্টাসের কাছ থেকে ঘুষ গ্রহণ করলো। রুপার্টাস তাকে জানালো যে সে যদি কোনোভাবে দলিলটা চুরি করে তার হাতে তুলে দিতে পারে তবে সে পুরস্কারের বাকি অর্ধেকটা পেয়ে যাবে। আসলে তারা চিঠির মাধ্যমে আগে থেকে এই চুক্তি করে রেখেছিল। কাউন্ট আর তার স্ত্রী যখন অন্ধকারে, ম্যারি তখন সবকিছু দেখে ফেলেছে। যাওয়ার আগে রুপার্টাস জডোকাসকে খুব স্বাভাবিকভাবে বলল যে হানা নামে সেই গণিকাটি তাকে মৃত এক মহিলার কথা মনে করিয়ে দেয়। এই কথাগুলো দরজার আড়ালে থাকা ম্যারির মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বইয়ে দিল। সে আতঙ্কে সুতা কাটার ঘরে ম্যাডেলিনের কাছে ছুটে গেল। সে জানালো যে তাদের শত্রু এখানে চলে এসেছে এবং তাদের এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু ম্যাডেলিন বলল তারা এভাবে শুধু শুধু চলে যেতে পারে না। একদিকে তারা তাদের পাওনা টাকা পায়নি, আর অন্যদিকে পালকি ছাড়াই ঘন জঙ্গল পার হওয়া তাদের পক্ষে অসম্ভব। ঠিক তখনই অন্যদিকে জডোকাস তার ভাইয়ের অসতর্কতার সুযোগ নিয়ে সিন্দুকের চাবিটা হাতিয়ে নিল। কিন্তু ঠিক যখন সে দলিলটা হাতে নিল, ম্যারি হঠাৎ তার সামনে হাজির হলো। জডোকাস নিজেকে খুব শান্ত দেখানোর ভান করলো এবং বলল সে কাউন্টেসের কোনো কাজে দলিলটা নিয়ে যাচ্ছে। কিন্তু ম্যারি তো আগে থেকেই জানতো যে জডোকাস আসলে সেই শয়তান রুপার্টাসের সাথে হাত মিলিয়েছে। জডোকাস যখন দেখলো তার আসল রূপ ফাঁস হয়ে গিয়েছে, সে একটা মোমবাতি দান হাতে নিল এবং খুব ধীর পায়ে ম্যারির পেছনে গিয়ে দাঁড়ালো তাকে আঘাত করার জন্য। কিন্তু ম্যারি একদমই ভয় পেল না। সে খুব শান্ত গলায় তাকে বলল যে যদি তার কোনো ক্ষতি হয় তবে তার বন্ধু বাইরে গিয়ে সবার সামনে সব সত্য ফাঁস করে দিবে এবং সবাই জানবে যে এই অপকর্মের পেছনে জডোকাসই ছিল। ম্যারির এই সাহসী কথাগুলো জডোকাসকে থমকে দিল। সে আর কোনো হটকারী কাজ করার সাহস পেল না। ম্যারি কিন্তু রুপার্টাসের প্রতি তার সেই তীব্র ঘৃণাটা বুঝতে দিল না। সে খুব কৌশলে আর প্রলুব্ধ করে বলল যে সে আসলে শুধু এক মুঠো টাকা চায়, আর সেই টাকা পেলে সে জডোকাসের পাশে থেকেই একটা স্বাধীন আর সুন্দর জীবন কাটাবে। নিজের দুর্বলতা ধরা পড়ে যাওয়ায় জডোকাসের আর কোনো
উপায় থাকলো না। সে ম্যারিকে রাজি হয়ে বলল যে আগামী 3 দিন পর শেফহাউসেনের কাছে রাইন নদীর ধারের এক ছোট সরাইখানায় তারা দেখা করবে। কিন্তু জডকাস ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে সেখান থেকে ফেরার সাথে সাথে ম্যারি সোজা কাউন্ট আর কাউন্টেসের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে। সন্তান প্রসবের পর দুর্বল হয়ে থাকা কাউন্টেসের কাছে ম্যারি গিয়ে সোজাসুজি বলল যে সে এক চুক্তি করতে চায়। কাউন্ট তো হেসেই উড়িয়ে দিল। সে ভাবলো সামান্য এক গণিকা তার সাথে চুক্তির কথা বলে, এতটা দুঃসাহস। সে ম্যারিকে বিশ্বাস তো করলোই না, বরং তার নিজের ভাই তার সাথে বেইমানি করবে এটা সে মানতেই পারলো না। কিন্তু যখন সে সিন্দুক খুলে দেখলো যে সত্যিই দলিলটা উধাও হয়ে গিয়েছে, সে রাগে একদম উন্মত্ত হয়ে গেল। সে ধরে নিল যে ম্যারি আর তার ভাই একসাথেই এই কাজটা করেছে। কোনো সত্য মিথ্যা যাচাই না করেই সে তার অনুচরদের আদেশ দিল ম্যারিকে মারধর করার জন্য। ম্যারির মুখ আর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু তার চোখে ছিল এক অটল সংকল্প। সে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিল যদি সে জডকাসের খোঁজ জানতে চায় তবে তাকে ম্যারির শর্তগুলো মেনে নিতেই হবে। এই কথা কাউন্টকে আরো বেশি খেপিয়ে দিল। ঠিক যখন তারা ম্যারিকে আরো বড় কোনো আঘাত করতে যাচ্ছিল, তখন সেখানে কাউন্টেস এসে হাজির হলেন। নিজের জীর্ণ শরীর নিয়ে কোনো মতে হেঁটে এসে তিনি তার স্বামীকে শান্ত করলেন এবং বললেন যে একটা মরা মানুষ দিয়ে তাদের কোনো কাজ হবে না। যখন তারা একা হলেন, কাউন্টেস ম্যারিকে জিজ্ঞেস করলেন সে আসলে কি চায়। ম্যারি জানালো যে সে সেই জমির দলিল উদ্ধার করে আনবে, তবে বদলে তাকে লোকলস্কর দিয়ে কনস্ট্যান্স শহরে পৌঁছে দিতে হবে এবং খোদ রাজার সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। কথাটা শেষ হওয়ার আগেই কাউন্টেস বিদ্রুপের হাসিতে ফেটে পড়লেন। তিনি ভাবলেন ম্যারি হয়তো স্রেফ সম্পদ আর ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছে। তিনি জানতেন না যে এর পেছনের মূল চালিকা শক্তি হলো প্রতিশোধ। ম্যারির মুখে সেই মরণপণ সংকল্প দেখে কাউন্টেস হাসি থামিয়ে দিলেন এবং চুক্তিতে রাজি হলেন। তবে তিনি চরম সতর্কবাণী দিলেন যে যদি ম্যারি কোনোভাবে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তবে তার কপালে এমন দুঃখ জুটবে যা সে কল্পনাও করতে পারবে না। এভাবেই ম্যারি আর ম্যাডেলিনকে নিয়ে পালকি রওনা হলো কনস্ট্যান্সের দিকে। কথা ছিল শেফহাউসেন পার হওয়ার সময় সে জডকাসের সাথে দেখা করবে। কিন্তু অন্যদিকে রুপার্টাসও তার চাল চালতে শুরু করেছে। সে তার সেই ক্রুর কোচম্যানকে আদেশ দিল শেফহাউসেনে গিয়ে জডকাসকে খুঁজে বের করতে, দলিলটা ছিনিয়ে নিতে এবং তাকে নিঃশব্দে সরিয়ে দিতে। সে বিশেষভাবে বলে দিল জডকাসের সাথে যদি কোনো মেয়ে থাকে তবে তাকেও যেন সাথে সাথে মেরে ফেলা হয়। রুপার্টাস নিশ্চিত ছিল না যে হানায় আসলে ম্যারি কিনা, তবুও সে ভুল করে হলেও কাউকে ছাড় দিতে চাইল না। শেফহাউসেনে পৌঁছে ম্যারির সাথে সাথে সেই সরাইখানায় গেল। জডকাস সেখানে ছিল না, তবে সে একটা খবর রেখে গিয়েছিল যে সে শহরের বাইরে এক পরিত্যক্ত আটা পিসার মিলে ম্যারির জন্য অপেক্ষা করবে। ম্যারি ম্যাডেলিনকে বিপদের মধ্যে টানতে চাইল না। রক্ষীদের সন্দেহের হাত থেকে বাঁচার ওছিলা দিয়ে সে তাকে সরাইখানায় থাকতে বলল এবং নিজে কালো একটা আলখাল্লা গায়ে জড়িয়ে সেই মিলের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে দেখলো জডকাস রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, তার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল। ম্যারি তার মুমূর্ষু অবস্থার তোয়াক্কা না করে তার শরীর তল্লাশি করে দলিলটা খুঁজে বের করলো। কিন্তু যেই সে পালানোর জন্য ঘুরলো, সে দেখলো তার পেছনে এক ছায়া দাঁড়িয়ে আছে। এই লোকটা আর কেউ নয়, সেই নরপিশাচ কোচম্যান যে ম্যারির জীবনকে নরকে পরিণত করেছিল। কোচম্যান ম্যারির গলা টিপে ধরলো তাকে মেরে ফেলার জন্য, কিন্তু ঠিক তখনই উরুর মাঝখানে এক অসহ্য ব্যথায় সে ম্যারিকে ছেড়ে দিল। ম্যারি আসলে প্রস্তুতি নিয়ে এসেছিল। সে ম্যাডেলিনের দেওয়া সেই ড্যাগারটা শক্ত করে চেপে ধরেছিল এবং ঠিক আগের শেখানো মতো কোচম্যানের উর ভেতরে সজোরে আঘাত করলো। কয়েক সেকেন্ডের মধ্যে রক্তক্ষরণে পিশাচটা মারা গেল। ম্যারি পুরো মিলে আগুন ধরিয়ে দিল যাতে কেউ লাশগুলো খুঁজে না পায় এবং তার কোনো সূত্র না থাকে। কিন্তু কোচম্যান যখন ফিরে আসলো না এবং পুড়ে যাওয়া লাশের খবর রুপার্টাসের কানে পৌঁছালো, সে মুহূর্তেই বুঝতে পারলো কোথাও একটা গড়বড় হয়েছে। সে এখন প্রায় নিশ্চিত যে সেই হানা আসলে ম্যারি ছিল, যে তার মৃত্যুর নাটক সাজিয়েছিল। ম্যারি রাতারাতি সেই শহর থেকে পালিয়ে গেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে অবশেষে তার অতি পরিচিত কনস্ট্যান্স শহরে ফিরে আসলো। নিজের পুরনো বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার বুক ফেটে কান্না আসছিল। বাবার করুণ মৃত্যু আর নিজের ওপর হওয়া সেই অমানসিক যন্ত্রণার স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কোনো টাকা বা থাকার জায়গা না থাকায় সে আর ম্যাডেলিন বাধ্য হয়ে আবার সেই নোংরা বাজারে ফিরে গেল শরীর বিক্রির পেশায়। কিন্তু পুরনো সেই দুঃস্বপ্নগুলো তাকে সবসময় তাড়া করে বেড়াতো। সে ভয়ে কাঁপতে থাকতো আর কোনো খদ্দেরের কাছে যেতে পারতো না। ঠিক সেই মুহূর্তে ম্যাডেলিন সামনে এক পরিচিত মুখ দেখতে পেল। সে ছিল সেই মহিলা যাকে ম্যারি একসময় কাপড় কেনার সময় সাহায্য করেছিল। ম্যাডেলিন দ্রুত তার কাছে গেল এবং জানালো যে ম্যারি পাশেই আছে। কৃতজ্ঞতাবোধ থেকে সেই মহিলা ম্যারি আর ম্যাডেলিনকে সাদরে তার বাড়িতে নিয়ে আসলো। ম্যারি যখন ঘুম থেকে জাগলো তখন বাইরে রাত নেমেছে। নিজের আজন্ম চেনা শহরে ফিরে আসলেও যখন সে জানতে পারলো যে তার ফুফুকে অন্যায়ভাবে এক পাগলাগারদে বন্দী করা হয়েছিল এবং সেখানে তিনি মারা গিয়েছেন, তখন ম্যারির বুকটা যন্ত্রণায় ফেটে গেল। সে টালমাটাল অবস্থায় বাইরে বেরিয়ে আসলো। কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে ঠিক সেই লোকটা দেখা হয়ে গেল যার হাতে সে আগে কামড় দিয়েছিল। লোকটা তাকে টেনে হিঁচড়ে কাছের এক সরাইখানায় নিয়ে গেল এবং জেদ ধরলো যে ম্যারিকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। ঠিক যখন সে ম্যারিকে লাঞ্ছিত করতে যাচ্ছিল তখনই একদল সৈনিক সেখানে ঢুকে পড়লো, যার নেতৃত্বে ছিল ক্যাপ্টেন মিশেল। প্রথমে মিশেল একজন খদ্দের আর গণিকার মাঝখানে মাথা গলাতে চায়নি, কিন্তু পেছন থেকে ভেসে আসা সেই বুক ফাটা আর্তনাদ শুনে সে থমকে গেল। এই কণ্ঠস্বর তো তার খুব চেনা। মিশেল সাথে সাথে ছুটে গেল এবং একটা বেঞ্চ দিয়ে লোকটাকে আঘাত করে অজ্ঞান করে দিল। এরপর সে দেখলো ম্যারিকে। ভয় আর আতঙ্কে যার অবস্থা শোচনীয়। সবার নজর উপেক্ষা করে মিশেল তাকে আলতো করে জড়িয়ে ধরলো, যেন সে কোনো এক অমূল্য সম্পদ যা সে আর হারাতে চায় না। মিশেল ম্যারিকে সেই ছোট্ট নদীর তীরে নিয়ে গেল যেখানে তার একসময় দেখা করত, কিন্তু ম্যারি তার চোখের দিকে তাকানোর সাহস পেল না। সে বারবার জেদ ধরে বলতে লাগলো যে তার নাম হানা। সে জানালো যে সে মরতে ভয় পায় না। এখন তার বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত শুধু প্রতিশোধের জন্য। সে যে কোনো উপায়ে রাজার সাথে দেখা করবে এবং তার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের বিচার চাইবে।
করবে। মিশেলের বাধা উপেক্ষা করে পরের দিন ম্যারি আবার কাউন্টেসের সাথে দেখা করলো। সে জানালো যে দলিলটি এখন তার কাছে আছে, কিন্তু কাউন্টেস যদি সেটি ফেরত চান তবে তাকে অবশ্যই রাজার সাথে ম্যারির একটি সাক্ষাতের ব্যবস্থা করে দিতে হবে। সামান্য এক গণিকার হাতে এভাবে নিয়ন্ত্রিত হওয়া কাউন্টেসকে রাগে অন্ধ করে দিলেও তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জানালেন যে আজ রাতে এক রাজকীয় বল বা নাচের অনুষ্ঠান আছে, সেখানেই তিনি ম্যারির জন্য সুযোগ করে দিবেন। খবরটা পেয়ে ম্যারি খুব উত্তেজিত হয়ে ম্যাডেলিনকে জানাতে আসলো, কিন্তু এসে দেখলো প্রবেশপথে অনেক মহিলা ভিড় করে আছে। এই মহিলারা আসলে সাধারণ গৃহবধূ, যাদের স্বামীরা টাকা উপার্জনের জন্য বাইরে আছে। টিকে থাকার জন্য অন্য কোনো কাজ না পেয়ে তারা নিজেদের শরীর বিক্রি করতে বাধ্য হয়েছে। যেহেতু তারা খুব কম টাকা নিত, তাই পেশাদার গণিকারা তাদের খদ্দের হারাচ্ছিল। চারদিকে ক্ষোভ বাড়তে শুরু করলো এবং তারা ঠিক করলো যে এর প্রতিবাদে তারা কাউন্সিলে হামলা করবে। এদিকে রুপার্টাস একটি জাল দলিলও তৈরি করে আনলো, যা প্রমাণ করে যে সেই গ্রাফ ফন কেলবার্গের আসল উত্তরাধিকারী। তার বাবার সই পেলেই সে এটা সরকারিভাবে নথিভুক্ত করতে পারবে। কিন্তু কেলবার্গও খুব ধূর্ত। সে জানালো যে আগে কাউন্টে সেই দুর্গ দখল করতে হবে, তারপর সে উত্তরাধিকার দেবে। কোনো সতর্কতা ছাড়াই কেলবার্গ হঠাৎ খঞ্জর বের করে নিজের ছেলেকে মারতে উদ্যত হলো। কিন্তু রুপার্টাসও দম্বার পাত্র নয়। সে বলল যে সে যদি মারা যায় তবে কেলবার্গের সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে। সে হুমকি দিল যে কালকের মধ্যে তাকে উত্তরাধিকারী না করা হলে সে সবাইকে বলে দিবে যে কিভাবে কেলবার্গ ম্যারির পরিবারকে ফাঁসিয়েছিল এবং তাকে এই কাজে বাধ্য করেছিল। তার এই হুমকি কাজ দিল। কেলবার্গ তার খুনের নেশা চেপে ধরলো এবং একটা মেকি হাসি দিয়ে বলল যে শেষ পর্যন্ত তারা তো একই রক্তের বাবা আর ছেলে। সে ভেবেছিল ছেলেকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু বুঝতে পারেনি রুপার্টাস তার চেয়েও বেশি ভয়ঙ্কর। অবশেষে সেই রাজকীয় নাচের রাত আসলো। ম্যারি ধার করা দামি পোশাক আর গয়না পরে নিজেকে খুব সুন্দর করে সাজালো। কাউন্টেসের সাহায্যে সে সরাসরি রাজার সামনে গিয়ে দাঁড়ালো। জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষটির সামনে সে আজ দাঁড়িয়ে। কিন্তু দূর থেকে তাকে রাজার সাথে ঘনিষ্ঠ হতে দেখে মিশেল সহ্য করতে পারলো না। যন্ত্রণায় সে সেখান থেকে চলে গেল। অনুষ্ঠান যখন শেষের দিকে, ম্যারি অবশেষে রাজার সেবা করার সুযোগ পেল। রাজার শয়নকক্ষে যাওয়ার আগে সে সেই কাঙ্ক্ষিত দলিলটি আয়োজকের হাতে দিয়ে বলল সেটি কাউন্টেসকে পৌঁছে দিতে। এভাবেই সে তার কথা রাখলো। পুরো রাত ম্যারি তার সবটুকু সৌন্দর্য আর আকর্ষণ দিয়ে রাজাকে মোহাবিষ্ট করে রাখলো। রাজা নিজেও তার রূপে মুগ্ধ হয়ে গেলেন। পরের দিন সকালে রাজা তাকে জিজ্ঞেস করলেন সে পুরস্কার হিসেবে কি চায়, কিন্তু ম্যারি মুখ খোলার আগেই খবর এলো যে কাউন্সিল সদস্যরা রাজার জন্য অপেক্ষা করছেন এক জরুরি দাঙ্গা দমনের বিষয়ে আলোচনার জন্য। যাওয়ার আগে রাজা আদেশ দিলেন ম্যারিকে যেন প্রচুর অর্থ দিয়ে বিদায় করা হয়। এর মানে দাঁড়ালো ম্যারির এত পরিশ্রম সব বিফলে গেল। সে রাজপ্রাসাদ থেকে বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে আসলো। ঠিক তখনই ফটকের বাইরে তার সাথে গ্রাফ ফন কেলবার্গ আর রুপার্টাসের দেখা হলো। শত্রুর সামনে সে নিজেকে খুব শান্ত দেখালো। সেখান থেকে ফেরার পর তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। এখন তারা জেনে গিয়েছে যে ম্যারি বেঁচে আছে, আর তাই তারা তাকে চুপ করিয়ে দিতে যে কোনো কিছু করবে। ম্যারি ভাবলো তার হয়তো রাজাকে আর দরকার নেই। কিন্তু ঠিক তখনই খবর এলো যে শহরের সব গণিকারা রাস্তায় নেমে এসেছে এবং রাজার কাছে বিচার দাবি করছে। সাধারণ মহিলারা তাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে বলে তারা কাউন্সিলে প্রতিবাদ করেছিল, কিন্তু কাউন্সিল কথা না শোনায় তারা এখন সরাসরি রাজার কাছে এসেছে। ম্যারি সেই মিছিলের ভিড়ে যোগ দিল। হঠাৎ সে খেয়াল করলো যে রক্ষী বাহিনীর নেতৃত্বে সেই ক্যাপ্টেন রয়েছে, যে তাকে চাবুক মেরে প্রায় মেরেই ফেলেছিল। ম্যারি মাথা নিচু করে ভিড়ের সাথে এগোতে লাগলো। পরিস্থিতি শান্ত করতে রাজা অবশেষে সামনে আসলেন। গণিকাদের কথা শোনার পর তিনি বিচারককে আদেশ দিলেন সঠিক বিচার করতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে। সেই ক্যাপ্টেন ভয় পেয়ে গেল যে পাছে ম্যারি সব ফাঁস করে দেয়, তাই সে তাকে থামানোর চেষ্টা করলো। কিন্তু রাজা সংকেত দিলেন ম্যারিকে তার কথা চালিয়ে যেতে। ম্যারি নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো এবং সবার সামনে সগর্বে ঘোষণা করলো যে তার আসল নাম ম্যারি শারের। সে কনস্ট্যান্স শহরের একজন সাধারণ নাগরিক। সে স্পষ্টভাবে জানালো যে তাকে গ্রাফ ফন কেলবার্গ এবং তার ছেলে মিলে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তারা বিচারক, রক্ষী এবং চাকরদের ঘুষ দিয়ে তার পবিত্রতা আর তার পরিবারকে ধ্বংস করেছে। সে কথা শেষ করার আগেই কেলবার্গ তাড়াহুড়ো করে নিজের আত্মপক্ষ সমর্থন করতে শুরু করলো। সে দাবি করলো যে তার ছেলের সাথে একসময় ম্যারি শারের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগেই ম্যারি অশালীন আচরণ করে তার ছেলের মুখে চুনকালি দিয়েছে। সে আরো বলল যে আসল ম্যারি তো অনেক আগেই মারা গিয়েছে, আর এই মেয়েটি নিশ্চয়ই কোনো এক ভণ্ড প্রতারক। সে ক্যাপ্টেনকে সংকেত দিল ম্যারিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে। ঠিক সেই মুহূর্তে মিশেল সেখানে নাটকীয়ভাবে হাজির হলো এবং সাথে নিয়ে আসলো এক অতি গুরুত্বপূর্ণ সাক্ষীকে। সেই বাড়ির শিক্ষানবিষ্টি লজ্জায় মাথা নত করে সবার সামনে স্বীকার করলো যে ম্যারি নির্দোষ ছিল। সে জানালো যে গ্রাফ ফন কেলবার্গ তাকে ঘুষ দিয়েছিল এবং সেই ম্যারিকে লাঞ্ছিত করে তার উপর অপবিত্রতার মিথ্যে অপবাদ চাপিয়েছিল। এই সত্য শোনার পর ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা রুপার্টাস বুঝতে পারলো সে ধরা পড়ে গিয়েছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক খঞ্জর নিয়ে ম্যারির দিকে তেড়ে আসলো তাকে খুন করতে। ঠিক সেই মরণপর মুহূর্তে ম্যাডেলিন কোনো দ্বিধা না করে ম্যারির সামনে এসে দাঁড়িয়ে গেল এবং নিজের শরীরে সেই আঘাতটা নিয়ে নিল। আক্রমণ করার পর রুপার্টাস ভিড়ের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু মিশেল আগে থেকেই পুরো এলাকা সৈনিক দিয়ে ঘিরে রেখেছিল। সেখানে থাকা গণিকারাও তাদের রাগ সামলাতে পারলো না। তারা সবাই মিলে রুপার্টাসকে গণপিটুনি দিতে শুরু করলো, যেন ম্যারির উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ তারা নিজেরাই নিচ্ছে। যদিও গ্রাফ ফন কেলবার্গ তখনও ভান করছিল যে সে কিছুই জানে না, কিন্তু রাজা এক চূড়ান্ত ফয়সালা দিলেন। এই জঘন্য ঘটনার সাথে জড়িত প্রত্যেককে সাথে সাথে গ্রেপ্তার করা হলো বিচারের জন্য। ম্যারির উপর হওয়া সেই দীর্ঘদিনের অবিচার অবশেষে ঘুচে গেল, আর তার প্রতিশোধের আগুন শান্ত হলো। ম্যারির ঠোঁটে অনেকদিন পর এক টুকরো আসল হাসি ফুটে উঠলো। সেই হাসিতে ছিল কৃতজ্ঞতা, প্রতিশোধের তৃপ্তি আর এক অদ্ভুত স্বস্তি, যা সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছিল না। ভাগ্য ভালো যে ম্যাডেলিনের কাঁধে শুধু সামান্য চোট লেগেছিল এবং সে বিপদমুক্ত ছিল। এভাবেই এই নিখুঁতভাবে সাজানো প্রতিশোধের গল্প
গল্পটি এক সফল পরিণতির দিকে এগিয়ে গেল। পরের দিন ম্যারি আবার সেই আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো যেখানে একসময় তাকে অপরাধী বলে ঘোষণা করা হয়েছিল। সন্ন্যাসিনীদের ধরে রাখা পর্দার আড়ালে গিয়ে সে তার নিজের হাতে সেলাই করা সেই পোশাকটি ছেড়ে ফেললো এবং ধবধবে সাদা এক পবিত্র পোশাকে বাইরে বেরিয়ে আসলো। দীর্ঘদিন ধরে তার বুকের ওপর চেপে থাকা সেই পাথরটা যেন এই মুহূর্তে একটু হালকা হলো, কিন্তু শুধু সেই জানতো যে এই পথটা পাড়ি দেওয়া কতটা কঠিন ছিল। কয়েকদিন পর যারা ম্যারিকে ফাঁসিয়েছিল তাদের শহরের রাস্তায় শিকল পরিয়ে ঘোরানো হলো। শেষ পর্যন্ত তাদের জীবন্ত পুড়িয়ে মারার দণ্ড দেওয়া হলো। এভাবেই তারা তাদের পৈশাচিক অপরাধের মাসুল দিল। সবকিছু শান্ত হওয়ার পর ম্যারি ঠিক করলো সে তার এই শহর ছেড়ে চলে যাবে, কিন্তু মিশেল তাকে নদীর তীরে দেখা করতে ডাকলো এবং সেই ব্রেসলেটটা বের করে দেখালো যা ম্যারি একসময় তার জন্য বুনেছিল। মিশেল তাকে বলল যে ম্যারি শারের নির্দোষ হওয়ার কথা তার চেয়ে ভালো আর কেউ জানে না, আর তার প্রতি মিশেলের যে ভালোবাসা তা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়। মিশেলের এই হৃদয় ছোঁয়া আকুতি অবশেষে ম্যারির মনের সব দেয়াল ভেঙে দিল। এবার সে আর পালিয়ে গেল না, বরং তার দীর্ঘদিনের চেপে রাখা সব আবেগবাঁধ ভেঙে বেরিয়ে আসলো। সে পরম মমতায় মিশেলকে জড়িয়ে ধরলো এবং ফিরে পাওয়া ভালোবাসাকে নতুন করে বরণ করে নিল।